গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, বাপের উপরেও বাপ থাকে। বাংলাদেশে দাদাগিরি টিকিয়ে রাখতে কৌশলে বিভিন্ন সেক্টরে বাংলাদেশকে ভারত নির্ভর করে রেখেছিল ভারত সরকার। এক্ষেত্রে ভারতকে সাহায্য করেছিল ভারতের আজ্ঞাবহ সরকার। তবে বদলে যাওয়া বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে প্রায় প্রতিটি সেক্টরে ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে, আর চিরদিনের জন্য বাংলাদেশের অভ্যন্তরে খতম হচ্ছে ভারতের নাক গলানো। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত ভেবেছিল বিপাকে পড়বে বাংলাদেশ। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস 24 ঘন্টা না পেরোতেই নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য অব্যাহত রাখতে খুঁজে নিয়েছে বিকল্প। ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষতি হয়নি, উল্টো নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানিতে ভারত নির্ভরতা মুক্ত হয়েছে বাংলাদেশ। ট্রান্সশিপমেন্ট ইস্যুতে এবার উল্টো ভারতকে শায়েস্তা করছে বাংলাদেশ। সেই সাথে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের জন্য খুলে গেল সম্ভাবনার নতুন দুয়ার। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। মেড ইন বাংলাদেশের পণ্য মানেই একটি ব্র্যান্ড, যার কদর আছে পুরো পৃথিবীতে। 2024 সালে আমেরিকায় যেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে $7,34,00,000 বা 88,000 কোটি টাকার, সেখানে ভারতের পোশাক রপ্তানি ছিল $469 কোটি বা 56,000 কোটি টাকার মতো। বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে নানা সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের নজির ভারতের নতুন নয়। বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ বা পরিস্থিতি তৈরি করে দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রের পেছনে দেশটির হাত খুঁজে পান অনেকেই। পাটকল, চিনিসহ এপারের নানা শিল্প কারখানা যখন বন্ধ হয়, তখন সীমান্তের ওপারে গড়ে ওঠে এসব কারখানা। আর তাতেও যখন পেরে ওঠে না, তখনই শুরু হয় বিভিন্ন রকমের চাল। এবার বিশ্ব বাণিজ্যের রীতিনীতি এবং আইনকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন ও আস্থার সংকটকে আরও বাড়িয়ে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্লেষকদের মতে আকস্মিক এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য লজিস্টিক্যাল চাপ বাড়াতে পারে, যা আঞ্চলিক বাজারে এর প্রতিযোগিতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সিদ্ধান্ত তৈরি পোশাকের মতো বর্ধনশীল খাতের যে প্রতিযোগিতা আছে ভারত, বাংলাদেশ, চীন ও ভিয়েতনামের মধ্যে, এটি তারই প্রতিক্রিয়ার অংশ। তবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না, কেননা বাংলাদেশ ইতিমধ্যেই বিকল্প খুঁজে নিয়েছে। তিনি জানিয়েছেন, বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের বিমানবন্দরের মাধ্যমে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করা হবে। 5 আগস্টের পর, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের ভিসা দেয়া একেবারে কমিয়ে দেয় ভারত। বর্তমানে চিকিৎসা ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেয়া একেবারে বন্ধ রেখেছে দেশটি। এই ভিসা জটিলতার কারণে গত বছরের শেষ দিকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা ভারতকে এড়িয়ে মালদ্বীপের মাধ্যমে পণ্য পাঠিয়ে আসছে। এতেও খরচও বেশ সাশ্রয় হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। অর্থাৎ ভারত ছাড়াই তৃতীয় দেশ মালদ্বীপ ও শ্রীলঙ্কার কলম্বো থেকে রপ্তানি পণ্য পাঠানোর পুরনো অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সুতরাং ভারতের আকস্মিক এই সিদ্ধান্তে একটি পথ বন্ধ হলেও একেবারে বড় ধরনের সমস্যায় পড়বে না বাংলাদেশ। প্রিয় দর্শক, ভারতের এই সিদ্ধান্ত নতুন করে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে। বাংলাদেশের প্রধান বিমানবন্দরের কার্গো পরিবহনের সক্ষমতা দ্রুতই বাড়ানো প্রয়োজন। 3rd টার্মিনাল চালু হলে ও কার্গো ভিলেজের কাজ সম্পন্ন হলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে দারুণ সম্ভাবনা দেখা দিবে। বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি চীনের সাথে মোংলা সমুদ্র বন্দর আধুনিকায়নের বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। জাপানের হাত ধরে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজেও এসেছে গতি। সব মিলিয়ে বন্দর সক্ষমতায় বাংলাদেশ এই অঞ্চলের সত্যিকারের অভিভাবক হয়ে ওঠার পথেই আছে। সম্প্রতি নারায়ণগঞ্জের জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এপিজেড এবং চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিশাল বিনিয়োগ সম্ভাবনা দেখা দিয়েছে। খুব শীঘ্রই চীনের 200 বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশে আসবেন চীনা বাণিজ্য মন্ত্রী। সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।